তন্ময় তার মা হেমলতা দেবী এবং বাবা রামপ্রসাদ বাবুর সঙ্গে বাস করে। তন্ময় সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি ছিল, আর সে বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় তার বাবা মা দেখাশোনা করে ফাল্গুনী নামে এক মেয়ের সঙ্গে তন্ময়ের বিয়ে ঠিক করে। বিয়ের দিন তন্ময় তার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবকে নিয়ে বিয়ে করতে চলে যায়। বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে তন্ময় তার হবু বউয়ের জন্য অপেক্ষা করতে থাকে। এমন সময় তন্ময় দেখে যে ফাল্গুনী নতুন বউয়ের সাজে মণ্ডপের দিকে আসছে, আর ফাল্গুনীর পাশে ছিল খুবই সুন্দর দেখতে একটি মেয়ে। তাই তন্ময় ফাল্গুনীকে না দেখে সেই সুন্দরী মেয়েটার দিকেই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর সে মনে মনে ভাবে, ফাল্গুনির পাশে সুন্দরী মেয়েটাকে, এটাই কি তাহলে আমার শালি? ফাল্গুনির একটা ছোট বোন আছে বলা হয়েছিল, কিন্তু ফাল্গুনির বোনটা যে দেখতে এত সুন্দর তা তো আমি আগে জানতাম না। আমি যদি আগে জানতাম আমার বউয়ের চেয়ে শালি দেখতে অনেক সুন্দর, তাহলে বউকে না বিয়ে করে তো শালিকেই বিয়ে করে নিতাম। কিন্তু এখন তো আর কিছুই করার নেই দেখছি, এখন ফাল্গুনিকেই তো বিয়ে করতে হবে। তোর ভালো লাগে না? তখনই সেখানে ফাল্গুনী এবং তার বোন ও তাদের বন্ধু বান্ধব সকলেই চলে আসে। জামাইবাবু, এই নাও, এই মালাটা এবার দিদির গলায় পরিয়ে দাও, তারপর দিদি তোমাকে মালা পরাবে। এই মালা বদল হবে, সবাই ভিডিও করবি কিন্তু। নাও জামাইবাবু, মালাটা পরিয়ে দাও। কাকে পরাবো? তোমার দিদিকে নাকি তোমাকে? তোমাকে দেখতে এত সুন্দর লাগছে, আমার তো মনে হচ্ছে তোমার দিদির গলায় মালা না পরিয়ে তোমার গলাতেই মালা পরিয়ে দিই। বলো বলো, পরাবো? আরে না না জামাইবাবু, আমাকে নয়, আমার দিদিকে পড়াও। বিয়ে করতে এসেই তুমি ইয়ার্কি করা শুরু করে দিলে। এই শুনে তন্ময় ফাল্গুনীর গলায় মালা পরিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে তন্ময় এবং ফাল্গুনীর শুভ বিবাহ সম্পন্ন হয়। তন্ময় যতক্ষণ ফাল্গুনীদের বাড়িতে থাকে সে শুধুই সোনালীর উপর নজর রাখে। বিয়ের পর তন্ময় তার নতুন বউকে নিয়ে বাড়িতে চলে আসে। দুদিন পর তন্ময়ের মা বলে, বাবা তন্ময়, তোর শাশুড়িমা ফোন করেছিল, তোর নতুন বউকে নিয়ে শ্বশুর বাড়িতে যেতে হবে। তোর শাশুড়িমা শ্বশুর মশাই তোদেরকে নিমন্ত্রণ করেছে, যাবি তো নাকি তোর অফিসে কোনো কাজ আছে? না না মা, যতই কাজ থাকুক না কেন আমাকে তো শ্বশুর বাড়িতে যেতেই হবে, তবেই তো আমি আমার সুন্দরী শালীকে দেখতে পাবো। কি বললি তুই? আমি তোর কথা বুঝতে পারলাম না। যাক, বুঝতে পারিনি যখন ভালোই হয়েছে। আমি বললাম যে ঠিক আছে, আমি ফাল্গুনীকে নিয়ে এখনই বেরিয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই তন্ময় এবং ফাল্গুনী বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তন্ময় শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছালে তার শালী সোনালী নতুন জামাইবাবুকে ওয়েলকাম জানায়। ওয়েলকাম জামাইবাবু, আমাদের বাড়িতে তোমাকে অনেক অনেক ওয়েলকাম জানাই। বলো কি খাবে, ঠান্ডা নাকি গরম? ঠান্ডা গরম যা খুশি দিয়েছো, কারণ তোমার হাতে যা পড়বে সেটাই তো গরম হয়ে যাবে, তাই খাবার ঠান্ডা হওয়ার তো কোনো উপায় নেই। দিদি, মনে হচ্ছে জামাইবাবু একটু বেশি ইয়ার্কিবাজ। ঠিক আছে দিদি, তুই আমার সঙ্গে চল, জামাইবাবুর জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবি। আরে আরে, আমার তো একটা মাত্রই শালি, তাও আবার দেখতে এত সুন্দর, আমি ইয়ার্কি করবো না তো কে করবে? এটা তো আমার অধিকার। এই শুনে সোনালী এবং তার দিদি দুজনেই রান্নাঘরে চলে যায়। এমনকি তন্ময়ও তাদের পেছন পেছন রান্নাঘরে যায়। আর তন্ময় নানান রকম ভাবে শুধুই সোনালীর সঙ্গে কথা বলার চেষ্টা করতে থাকে। একটা সময় যখন সোনালীর দিদি ফাল্গুনী রান্নাঘর থেকে বেরিয়ে যায় আর সোনালী রান্নাঘরে একা থাকে, তখন তন্ময় বলে, চলো সোনা, আজকে তোমাকে নিয়ে সিনেমা দেখতে যাব, আর তোমার দিদিকে নিয়ে যাব না কিন্তু, আমি আর তুমি যাব শুধু। খুব মজা হবে। প্রথমে আমরা সিনেমা দেখতে যাব, তারপর শপিং করব, তারপর খাওয়া দাওয়া। উফ, সারাদিন জমিয়ে মজা করব, তারপর সেই অনেক রাত্রে বাড়িতে ফিরবো। না জামাইবাবু, আমি তোমার সঙ্গে একা একা তো কোথাও যেতে পারবো না। আমাকে কোথাও নিয়ে যেতে হলে আমার দিদিকেও সঙ্গে করে নিয়ে যেতে হবে, আমি তবেই যাব। আর হ্যাঁ জামাইবাবু, আমার নাম সোনালী, আমার নাম সোনা নয়, তাই আমাকে সোনালী বলেই ডাকবে, কেমন? এই বলে সোনালী সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে 2-3 দিন কাটে। 3 দিন পর তন্ময় এবং ফাল্গুনীর বাড়িতে ফিরে যাওয়ার সময় চলে আসে। যদিও তন্ময়ের শ্বশুরবাড়ি ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছাই থাকে না। তারা যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে সেই সময় তন্ময়ের শাশুড়ি মা মালতী দেবী সেখানে এসে বলে, জামাই বাবা, তোমার সঙ্গে একটা দরকারি কথা ছিল। আসলে আমাদের তো কোনো ছেলে নেই, আর তোমার শ্বশুর মশাইয়ের তো অনেক বয়স হয়েছে, উনি সবসময় অসুস্থ হয়েই পড়ে থাকে, এখন বেশি টেনশন একেবারেই করতে পারে না। তাই আমি আমার ছোট মেয়ের বিয়ের দায়িত্বটা তোমার উপরে দিতে চাই। আমার ছোট মেয়ের জন্য তোমাকে কিন্তু একটা ভালো পাত্র দেখতে হবে। কি বাবা, পারবে তো? হ্যাঁ মা, অবশ্যই, কেন পারবো না? আপনি চিন্তা করবেন না, সোনালীর জন্য আমি খুব ভালো পাত্র সন্ধান করব, যাতে আমাদের সোনালী বাড়ি থেকে খুব সুখে থাকতে পারে। এই বলে তন্ময় ফাল্গুনীকে নিয়ে নিজের বাড়িতে ফিরে যায়। 2 দিন পরে তন্ময়ের শাশুড়ি মা তাকে আবার ফোন করে এবং সোনালীর বিয়ের জন্য কোনো পাত্রের সন্ধান পেয়েছি কিনা জিজ্ঞাসা করে। না না মা, আসলে আমি এখনো সেরকম কোনো ভালো পাত্রের সন্ধান পাইনি, তবে আপনি আমাকে আরো কয়েকদিন সময় দিন, আমি আপনাকে নিশ্চয়ই জানাবো। আমাকে যখন দায়িত্ব দিয়েছেন তখন নিশ্চিন্তে থাকুন। এই বলে তন্ময় ফোন রেখে দেয়, আর সে মনে মনে নানান ভাবনা চিন্তা করতে থাকে।
এখন এই সুন্দরী শালির বিয়ে আমাকেই দিতে হবে। এত সুন্দর শালিটা শুধুমাত্র আমার, অন্য কারোর হয়ে যাবে? আমার তো খুবই হিংসা হচ্ছে। মনে হচ্ছে আমার বউকে ছেড়ে আমি আমার শালিকেই বিয়ে করে নিই, কিন্তু এটা তো কোনো মতেই সম্ভব না। কিছু একটা করতেই হবে যাতে আমি আমার শালিকে সবসময় চোখের সামনে দেখতে পাই। এমনই ভাবনা চিন্তা করতে করতে তখনই তার মনোজের কথা মাথায় আসে। মনোজ তন্ময়দের পাড়াতেই থাকে। তন্ময়দের বাড়ি থেকে কিছুটা দূরেই মনোজের বাড়ি। আর মনোজ তন্ময়ের অফিসেই চাকরি করে। সে তন্ময়ের থেকে জুনিয়র ছিল, তাই তন্ময় মনে মনে ঠিক করে মনোজের সঙ্গে সে সোনালীর বিয়ে দেবে, যাতে করে সোনালীর বিয়ের পর তন্ময় যখন ইচ্ছা সোনালীর সঙ্গে দেখা করতে পারে। এই ভেবে তন্ময় মনোজ এবং তার পরিবারের সঙ্গে কথা বলে। সোনালী দেখতে খুবই সুন্দর হওয়ায় তারা সকলেই সোনালীকে খুবই পছন্দ করে। আর সোনালীর পরিবারও এই বিয়ে নিয়ে কোনো আপত্তি করে না। 1 মাসের মধ্যেই তাদের বিয়ে ঠিক করে দেওয়া হয়। এর ফলে তন্ময় প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর মাত্র 1 মাস পরে আমার শালির বিয়ে। আমার শালি তো এবার আমাদের প্রতিবেশী হয়ে যাবে, একদম আমাদের বাড়ির কাছে থাকবে। কত ভালো হবে বলো তো? হ্যাঁ, আমার বোন আমাদের প্রতিবেশী হয়ে যাবে, এটা ভেবে তো আমার থেকে বেশি খুশি তুমি হচ্ছ। কি ব্যাপার বলো তো? আরে কি ব্যাপার মানে? আমি তো তোমার ভালোর জন্যই করছি এইগুলো। তোমরা 2 বোন কাছাকাছি থাকতে পারবে, যখন ইচ্ছা 2 বোন একসঙ্গে দেখা করতে পারবে। কত ভালো হবে বলো তো? আমি তো তোমার খুশির কথাই চিন্তা করছি। এভাবেই দেখতে দেখতে 1 মাস কেটে যায় এবং মনোজ ও সোনালীর বিয়ে হয়ে যায়। বিয়ের জন্য মনোজ 1 সপ্তাহ অফিস থেকে ছুটি নেয়। 1 সপ্তাহ পর মনোজের যেদিন আবার অফিস জয়েন করার কথা থাকে, সেদিন সকালবেলা তন্ময় তার গাড়ি নিয়ে মনোজদের বাড়ির সামনে চলে আসে। তন্ময় গাড়ি থেকে নামতে যাবে তখনই মনোজ বাড়ির মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে। তন্ময়কে নিজেদের বাড়ির সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মনোজ খুবই অবাক হয়। আরে স্যার, আপনি এখানে আমার বাড়ির সামনে? কোনো প্রবলেম হলো নাকি স্যার? আরে না না, কিসের প্রবলেম? আমি তো অফিসেই যাচ্ছিলাম, ভাবলাম তোমাকেও সাথে করে নিয়ে যাই। কারণ যতই হোক এখন তো আমরা একেবারে আত্মীয় হয়ে গেছি। চলো আজ থেকে আমি তোমাকে অফিসে নিয়ে যাব, আর তোমাকে অফিস থেকে বাড়িতে ড্রপও করে দেবো। কিন্তু এখন তো সবে মাত্র সকাল 8:30 বাজে, আর আমি বাড়ি থেকে 9:30 তো বেরোই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলুন। একদিন একটু তাড়াতাড়ি চলে গেলে কোনো অসুবিধা হবে না। এই বলে মনোজ গাড়িতে উঠে বসতে যাবে তখনই তন্ময় বলে, মনোজ, আসলে না আমার খুব জোরে পিপাসা পেয়েছে। একবার সোনালীকে বলো না আমার জন্য 1 গ্লাস জল নিয়ে আসতে। আসলে অনেকটা দূর গাড়ি চালিয়ে যেতে হবে তো, আর আজকে আমার বউ জলের বোতল দিতেও ভুলে গেছে। তন্ময় মনোজকে সরাসরি মিথ্যা কথা বলে, কারণ তন্ময়ের গাড়িতে সবসময় জলের বোতল থাকে। মনোজ বাইরে থেকে চিৎকার করে সোনালীকে জল নিয়ে আসার কথা বলে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সোনালীর শাশুড়ি মা হাতে করে জল নিয়ে বাইরে বেরিয়ে আসে। এই দেখে তন্ময়ের মন খারাপ হয়ে যায়। এই নাও বাবা তোমার জল। এই গরমের মধ্যে সবসময় জলের বোতল নিয়ে ঘুরতে হবে, কারণ এখন প্রচন্ড গরম পড়ছে। আরে কাকিমা, আপনি বয়স্ক মানুষ, বেকার বেকার কষ্ট করতে গেলেন কেন? আপনার বৌমাকেই তো বলতে পারতেন। কি করছে আমার শালি এখন? না না, আসলে বৌমা একটু কাজে ব্যস্ত আছে। বৌমা রান্না করছে বলে আমি জল নিয়ে চলে এলাম। কোনো অসুবিধা নেই বাবা, তুমি তো আমার ছেলের মতোই। ছেলে জল খেতে চেয়েছে, মা একটু জল নিয়ে এসে দেবে, তাতে কোনো ক্ষতি হবে না। নাও। এই শুনে তন্ময়ের আর কিছু বলার থাকে না। সে জল খেয়ে মনোজকে নিয়ে অফিসে বেরিয়ে যায়। দূর বাবা, ভাবলাম সকাল সকাল সুন্দরী শালির মুখ দেখে তবে অফিসে যাব, কিন্তু আমার শালিটাকে আমি দেখতেই পেলাম না। যাক, এখন দেখতে পাইনি তাতে কি হয়েছে। আজকে আমি অফিস থেকে বাড়ি যাওয়ার সময় আমি আমার সুন্দরী শালির হাতে চা খেয়ে তারপরেই বাড়ি যাব। এভাবেই তন্ময় শুধুমাত্র সন্ধ্যা হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। অফিস ছুটির পর তন্ময় মনোজকে নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ে। মনোজকে তার বাড়ির সামনে ড্রপ করে দেওয়ার পর সেও গাড়ি থেকে নেমে পড়ে। উফ, আজকে অফিসে কি ধগলটাই না গেল। আজকে আমি প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছি। 3টে মিটিং ছিল, তারপর প্রেজেন্টেশন। আজকে আমি প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছি। এই সময় যদি 1 কাপ গরম গরম চা পাওয়া যেত তাহলে খুবই ভালো হতো। হ্যাঁ স্যার, চলুন না আমাদের বাড়িতে চা খেয়ে আপনি তারপরেই যাবেন। এই শুনে তন্ময় খুবই খুশি হয়, আর সে কোনো কথা না বলেই মনোজের সঙ্গে বাড়ির মধ্যে প্রবেশ করে। কিন্তু বাড়িতে ঢোকার পরও তন্ময় তার শালীকে কিছুতে দেখতে পায় না। মনোজ, সোনালী কোথায়? এখন কি বাড়ির কাজে ব্যস্ত আছে নাকি? বিয়ের পর থেকে আমার শালীটাকে তো আমি দেখতেই পাচ্ছি না। সোনালী বাড়িতে নেই স্যার। সোনালী আর আমার মা দুজনে একটু শপিং করতে বেরিয়েছে। আপনি বসুন না, আমি আপনার জন্য চা বানিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব সুন্দর চা বানাতে পারি। আমার হাতে চা সবাই খুব পছন্দ করে। এই শুনে তন্ময় মনে মনে রেগে যায়। আরে না না মনোজ, তোমাকে আর বেকার বেকার কষ্ট করতে হবে না। আমি বরং বাড়িতে গিয়েই চা খেয়ে নেবো। আমি এখন আসছি। এই বলে তন্ময় সেখান থেকে চলে যায়। এভাবেই তন্ময় প্রত্যেক দিনই মনোজদের বাড়িতে আসে, যাতে করে সে তার সুন্দরী শালীর সঙ্গে দেখা করতে পারে। কিন্তু সে কিছুতেই তার সুন্দরী শালীর দেখা পায় না। এর ফলে তন্ময় মনে মনে মনোজের উপর প্রচন্ড পরিমাণে রেগে থাকে। আর সে রাগের চোটে অফিসে মনোজের উপর অনেক পরিমাণে কাজের বোঝা চাপিয়ে দেয়। এমনকি ছোট ছোট ভুলের জন্য সে মনোজকে অনেক উল্টোপাল্টা কথা বলে এবং তাকে অপমান করে। তবুও মনোজ মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করে। এরকম ভাবে আরো কিছুদিন কাটে।
একদিন তন্ময় তার বউকে বলে, কি গো, অনেকদিন তো হয়ে গেল তোমার বোন একবার আমাদের বাড়িতে এলো না। আমাদের বাড়িতে আসা তো দূরের কথা, ওকে তো নিজের বাড়িতেই দেখতে পাওয়া যায় না। তোমার বোনকে তো মাঝে মধ্যে আমাদের বাড়িতে ডাকতে পারো, দুই বোন একসঙ্গে বসে গল্প করবে, কত ভালো লাগবে বলো তো। কেন, আমরা দুই বোন তো প্রত্যেক দিনই গল্প করি। তোমরা যখন অফিসে চলে যাও আর আমাদের বাড়ির সব কাজ মিটে যায়, তখন আমার বোন প্রত্যেক দিনই আমাদের বাড়িতে চলে আসে। আমরা দুই বোন একসঙ্গে অনেক অনেক গল্প করি। এই শুনে তন্ময়ের আরো বেশি রাগ হয়, কিন্তু সে কিছু বলতে পারে না। পরের দিন তন্ময় রাগের চোটে মনোজকে তার বাড়ি থেকে নিতে যায় না। সে একাই অফিসে গিয়ে পৌঁছায়। আজকে আসুক মনোজ অফিসে, আজকে ওকে ভালো মতো মজা দেখাতে হবে। আমার সুন্দরী শালিটার সঙ্গে আমি ওর বিয়ে দিলাম, ভাবলাম বিয়ের পর সবসময় শালিকে দেখতে পাবো, সবসময় শালির সঙ্গে মজা করতে পারবো, কিন্তু এই মনোজের জন্য আমি সোনালিকার চোখেও দেখতে পাই না। এমন সময় মনোজ তন্ময়কে ফোন করে। হ্যালো স্যার, আমি রিজাইন দিতে চাই। আসলে আমি ব্যাঙ্গালোরে অনেক ভালো একটা জব পেয়ে গেছি, সেই জন্য আমি এই জবটা কন্টিনিউ করতে চাই না। আরে আরে, কি বলছো মনোজ? তুমি ব্যাঙ্গালোরে চলে গেলে তোমার বউ, তোমার পরিবারকে কে দেখবে? তুমি এত ভালো কাজটা ছেড়ো না। না না স্যার, আমি আমার পরিবারকে সঙ্গে নিয়ে ব্যাঙ্গালোরে চলে যাচ্ছি, কারণ ওখানে কোম্পানি থেকে আমাকে ফ্ল্যাট দেওয়া হয়েছে, আর এখন আমি যা স্যালারি পাই তার 4 গুণ বেশি স্যালারি পাবো। ঠিক আছে স্যার, এখন তাহলে রাখছি, আজকেই আমাদের সবাইকে বেরিয়ে যেতে হবে। এই বলে মনোজ ফোন রেখে দেয়। তন্ময় তখনই তার গাড়ি নিয়ে মনোজদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, যাতে করে সে মনোজ এবং তার পরিবারকে কিছু একটা বুঝিয়ে তাদেরকে আটকাতে পারে। কিন্তু তন্ময় মনোজদের বাড়িতে গিয়ে দেখে যে তাদের বাড়িতে তালা দেওয়া। আর তখনই তন্ময়ের ফোনে সোনালির একটা মেসেজ আসে, যেটা দেখে তন্ময় খুবই অবাক হয়। জামাইবাবু, আমি আমার পরিবারের সঙ্গে ব্যাঙ্গালোরে চলে যাচ্ছি, তাই তুমি আর কোনোভাবে আমাকে বিরক্ত করতে পারবে না। আমি দেখতে সুন্দর বলে প্রথম দিন থেকেই তোমার আমার উপরে নজর ছিল, এটা আমরা সবাই জানি। সেই কারণে আমি সবসময় তোমার থেকে দূরে থাকার চেষ্টা করতাম, কারণ আমি চাই না আমার জন্য আমার দিদি কোনোভাবে কষ্ট পাক, কিংবা আমার দিদির সংসারটা ভেঙে যাক। তাই আমি আর আমার পরিবার এই এলাকা ছেড়েই চলে যাচ্ছি। ভালো থেকো জামাইবাবু, আর আমার দিদিকে কিন্তু ভালো রেখো। বৌমা, তোমার সবেমাত্র বিয়ে হয়েছে, তাই প্রথম দিনেই তোমাকে রান্নাঘরে ঢুকে রান্না করতে হবে না। আমি কিছুদিন রান্না বান্না করি, আর তুমি আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। তারপর তুমি সব রান্না করা শিখে গেলে রান্নার দায়িত্ব নিও, কেমন? না না মা, আপনি এত চিন্তা করছেন কেন? বিয়ের পর প্রথম দিন নতুন বউ রান্না করে, আর আমার মা আমাকে সব রান্না বান্না শিখিয়ে দিয়েছে। আপনি আর আপনার ছেলে একটু অপেক্ষা করুন, আমি রান্নাঘরে গিয়ে আপনাদের জন্য গরম গরম মটন বিরিয়ানি, চিকেন চাপ, লাচ্ছা পরোটা আর মটন টিকিয়া রান্না করে নিয়ে আসছি। উফ, এসব খাবারগুলো খেতে কিন্তু দারুণ লাগে। এত রকমের দামি দামি রান্না বান্নার কথা শুনে গরিব সুচরিতা দেবী খুবই ভয় পেয়ে যায়, কারণ সে এবং তার ছেলে সুজয় বরাবরই খুব কম খাওয়া দাওয়া করে, আর তারা বেশিরভাগ টাকা জমিয়ে সংসারের কাজে ব্যবহার করে। কিন্তু কলেজে পড়াশোনা করতে গিয়ে সুজয়ের বড়লোক জোনাকিকে ভালো লেগে যায়, আর তাদের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব হয়। তারা বাড়ির লোকেদেরকে কিছু না জানিয়ে বিয়ে করে নেয়। জোনাকির বাবা অনেক বড়লোক হওয়ায় জোনাকি জীবনে কোনোদিনও খাওয়া দাওয়ার কষ্ট হয়নি, তাই সে বেশ নাদুস নুদুস ধরনের ছিল। সে ভেবেছিল শ্বশুর বাড়িতে গিয়েও হয়তো খাওয়া দাওয়ার ক্ষেত্রে তার একই রকমের পরিস্থিতি থাকবে, কিন্তু একেবারে বিপরীত ঘটনা ঘটে। এই মেরেছে, বৌমা এত রকমের রান্না করবে বলছে, কিন্তু আমার রান্নাঘরে চাল ডাল আর 1 ডজন ডিম ছাড়া আর কিছুই তো নেই। এই জন্যই আমার ছেলেটাকে বলেছিলাম, স্কলারশিপের টাকায় বড়লোক কলেজে পড়তে যাচ্ছিস, সেখানে গিয়ে কারোর সঙ্গে বেশি বন্ধুত্ব করিস না। তা না শুনে আমার ছেলে একেবারে বড়লোক ঘরের মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। এবার আমাকে ঝামেলা সামলাতে হবে। কি হলো মা, আপনার কি আমার রান্নার উপর বিশ্বাস হচ্ছে না? আপনি আমাকে একবার সুযোগ দিন, আমি খুব ভালোভাবে রান্না করে নিয়ে আসবো। না বৌমা, তুমি আমাকে ভুল বুঝো না। ব্যাপারটা হচ্ছে, তুমি যেসব রান্না বান্নার কথা বলছো, সেই রান্না করার জন্য আমাদের ঘরে মটন, চিকেন, বাসমতি চাল কিছুই নেই। তুমি যদি রান্না করতে চাও তাহলে রান্নাঘরে গিয়ে দেখো চাল ডাল আর ডিম আছে, সেটা দিয়েই কিছু একটা রান্না করে নিয়ে এসো। শাশুড়ি মায়ের এই কথা শুনে জোনাকির মন খারাপ হয়ে যায়, কিন্তু তার যেহেতু প্রথম দিন রান্না করার ইচ্ছে ছিল, তাই সে ঠিক করে সে চাল ডাল এবং ডিম দিয়ে কিছু একটা রান্না করবে। এই ভেবে নতুন বউ জোনাকি রান্নাঘরে ঢোকে। তার শাশুড়ি মা তাকে চাল ডাল এবং ডিমের জায়গা দেখিয়ে দিয়ে চলে যায়। দেখ, কোথায় ভাবলাম আজকে নিজে রান্না করবো আর ভালো মন্দ খাবো, আমার গরিব শাশুড়ি মা আমার সব আশায় জল ঢেলে দিল। কিন্তু কোনো ব্যাপার না, এখন আমি সবার জন্য চাল ডাল দিয়ে ভালো করে গরম গরম খিচুড়ি রান্না করব, আর তার সাথে পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমের অমলেট বানাবো। এই বলে জোনাকি ভালো করে রান্না করতে শুরু করে। সে প্রথমে চাল ডাল ধুয়ে গ্যাসে খিচুড়ি চাপিয়ে দেয়। প্রায় 1 কিলো চাল এবং ডালের খিচুড়ি চাপানোর পরও তার মনে হয় খিচুড়ির পরিমাণ যেন কম হয়ে যাচ্ছে।
তাই সে আরো 4 কিলো চালের খিচুড়ি গ্যাসের উপর চাপিয়ে দেয়। ধীরে ধীরে খিচুড়ি রান্না হলে জোনাকি আর নিজের লোভ সামলে রাখতে পারে না, সেই সাথে সে 1 ডজন ডিমেরই অমলেট তৈরি করে। সবার আগে নিজে খিচুড়ি আর অমলেট খেয়ে দেখি কেমন হয়েছে। এত ভালো খাবারের গন্ধে আমার তো জিভে জল চলে আসছে। আমি যদি এখন এসব খাবার না খাই তাহলে আমার তো লোভ থেকেই যাবে, আর এই খাবারগুলো আমার শাশুড়ি মা স্বামী খেলে ওদের পেট খারাপ করবে। এই বলে শ্বশুর বাড়িতে প্রথম রান্না করা খিচুড়ি আর অমলেট জোনাকি একাই খেতে শুরু করে দেয়। জোনাকি প্রায় সব খিচুড়ি আর অমলেট খেয়ে শেষ করে ফেলে। সে ভীষণ পরিমাণে পেটুক হওয়ায় নিজের খাবার খাওয়ার মাপ বুঝতে পারে না। সে খিচুড়ি খাওয়া শুরু করলে কিছুতেই আর থামতে চায় না। সমস্ত খিচুড়ি এবং ডিমের অমলেট শেষ হয়ে গেলে তার জ্ঞান ফেরে। এ বাবা, আমি তো টেস্ট করতে গিয়ে খিচুড়ি আর অমলেট সব একাই খেয়ে ফেলেছি। এবার শাশুড়ি মাকে আর আমার বরকে কি খেতে দেব? শাশুড়ি মা যদি জানতে পারে আমি সব খাবার একাই খেয়ে নিয়েছি তাহলে আমার উপর তো রাগ করবে। এই বলে সে আবার চাল ডাল দিয়ে খিচুড়ি বসাতে যাবে, এমন সময় সে দেখে যে চাল ডাল সব শেষ হয়ে গেছে। জোনাকি ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় পড়ে যায়। সেই সময় তার শাশুড়ি মা তাকে ডাক দিতে শুরু করে। বৌমা, এই দেখো, সুজয় বাজার থেকে মটন কিনে নিয়ে এসেছে। তুমি আজকে প্রথম রান্না করছো, তাই তোমার যাতে খাওয়া দাওয়াতে কোনো অসুবিধা না হয় তাই আমার ছেলে কষ্ট করে হলেও টাকা খরচ করে মাংস কিনে নিয়ে এসেছে। আমি সকালবেলা তোমার আর মায়ের কথা শুনে নিয়েছি। তোমার আজকে মটন বিরিয়ানি রান্না করতে ইচ্ছে হয়েছে, সেই জন্য আমি মটন নিয়ে এসেছি। আর এই বাজারের ব্যাগের মধ্যে বাসমতি চালও আছে, সুতরাং তুমি খিচুড়ি রান্না করার সাথে সাথে মটন বিরিয়ানি রান্না করতে পারো, কোনো অসুবিধা নেই। এই কথা শুনে জোনাকি খুবই খুশি হয়, কারণ সে ভাবে যে বিরিয়ানি রান্না করতে হলে খিচুড়ি রান্না করার কথা সবাই ভুলে যাবে, কারণ স্বাভাবিকভাবে কেউ বিরিয়ানি ছেড়ে খিচুড়ি এবং অমলেট খেতে চায় না। যাক, ভালো হয়েছে, তাহলে আমি আপনাদের সবার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসছি, আর আগের খিচুড়ি রান্না করা ক্যান্সেল। না না, খিচুড়ি আর অমলেট রান্না ক্যান্সেল হবে না, কারণ আমি সুন্দর খিচুড়ি রান্নার গন্ধ পেয়েছি। আজকে আমরা সবাই খিচুড়ি আর অমলেট খাবো, তার সাথে বিরিয়ানিও খাবো, কারণ অনেকদিন ভালোভাবে খাওয়া হয়নি। শাশুড়ি মায়ের এই কথা শুনে বৌমা ভীষণ চাপে পড়ে যায়। পেটুক বৌমা এবার কি করবে কিছুই বুঝতে পারে না, কারণ সে সব খিচুড়ি এবং অমলেট খেয়ে বসেছিল। জোনাকি কোনো উপায় না পেয়ে মটন বিরিয়ানি রান্না করার জন্য রান্নাঘরে যায়। সেখানে গিয়ে সে গরম গরম মটন বিরিয়ানি রান্না করা শুরু করে দেয়। বিরিয়ানির গন্ধে তার আবার প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে যায়। উফ, বিরিয়ানি রান্না করার এই একটা সমস্যা, নিজে খেয়ে যদি নুন ঝাল না বুঝতে পারি তাহলে অন্য লোককে কি করে খাওয়াবো? আর তার থেকে বড় কথা, একবার খেয়ে দেখি বিরিয়ানির মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা। যদি মাংসগুলো শক্ত থাকে তাহলে আমার বয়স্ক শাশুড়ি মা দাঁত দিয়ে মাংস ছিঁড়তে পারবে না। এই বলে জোনাকি বিরিয়ানি নিয়ে খাওয়া শুরু করে দেয়। সে এক থালা করে প্রায় 10 থালা বিরিয়ানি একাই খেয়ে নেয়। এভাবে পেটুক বৌমা গরিব শ্বশুরবাড়ির রান্নাঘরে প্রথম রান্না করতে গিয়ে নিজেই সমস্ত রান্না খেয়ে বসে থাকে। এভাবেই দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা কাটে। বৌমা রান্নাঘরে এতক্ষণ ধরে কি করছে কি জানি, সেই কখন থেকে রান্না করেই যাচ্ছে। দুপুর 3টে বেজে গেল, কিন্তু এখনো খাবার খেতে পেলাম না। অন্তত এবার গরম গরম খিচুড়ি আর অমলেটটা খেতে দিক, তারপর না হয় বিরিয়ানি পরিবেশন করবে। এই ভেবে সুচরিতা দেবী রান্নাঘরে যেতে যাবে, সেই সময় তার প্রতিবেশী বিমলা হাতে একটা বড় বাটি নিয়ে দরজা দিয়ে ঢুকে পড়ে। এই সুচরিতা, কোথায় যাচ্ছিস? তুই দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। আর বলিস না বিমলা, এই দেখ না, একটু রান্নাঘরের দিকে যাচ্ছি, কারণ আমার নতুন বৌমা আজকে প্রথম রান্না করছে। কিন্তু 3টে বেজে গেল, ওর এখনো রান্না শেষ হয়নি। একটু দেখে আসি এতক্ষণ ধরে কি করছে। ও, এই ব্যাপার, যাক ভালোই হয়েছে। তুই যখন রান্নাঘরে যাচ্ছিস তাহলে আমাকে এই বাটিতে করে 1 বাটি চাল নিয়ে এসে দে তো। শ্যামলের বাবা সেই সকাল থেকে পায়েস খাবে বলে আবদার করছে, কিন্তু আমার বাড়িতে পায়েস করার চাল নেই, তাই তোর কাছ থেকে চাল নিতে এসেছি। ঠিক আছে, তুই আমার সাথে রান্নাঘরে চল, তোর যতটা চাল দরকার আমি বৌমাকে বলে তোকে দিয়ে দিচ্ছি। এই বলে সুচরিতা দেবী বিমলাকে নিয়ে রান্নাঘরে যায়। রান্নাঘরে গিয়ে তারা যা দৃশ্য দেখে সেটা দেখার জন্য তারা কেউ প্রস্তুত ছিল না। তারা দেখে যে জোনাকি একবার বিরিয়ানির হাড়ি থেকে বিরিয়ানি খাচ্ছে, আর অন্যদিকে খিচুড়ির হাড়ি চেটে পুটে খিচুড়ি খাচ্ছে। জোনাকির এরকম করে খাবার খাওয়ার ধরন দেখে তারা দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। একি, তুই যে বললি তোর বৌমা রান্না করছে, এ তো একা একা বসে সব খাবার গিলে নিচ্ছে। ছি 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 ছি, এ তো পেটুক বৌমা, তা না হলে এরকম করে কেউ আবার খাবার খেতে পারে? বৌমা,
তুমি এটা কি করছো? তুমি যে বললে আমাদেরকে বিরিয়ানি, খিচুড়ি, অমলেট রান্না করে খাওয়াবে, তাই আমার ছেলে কষ্ট করে বাজার থেকে কত টাকা খরচা করে তোমাকে মাংস কিনে নিয়ে এসে দিল, আর তুমি এখন রান্নাঘরে বসে রাক্ষসের মতো সব একাই খাবার খেয়ে নিচ্ছ। না মা, আসলে এই খাবারগুলো খেতে খুব ভালো হয়েছে, তাই আমি আর লোভ সামনে রাখতে পারিনি। আমি একাই সব খাবার খেয়ে ফেলেছি। বিয়ের আগেও আমি বাড়িতে এরকম করেই খাবার খেতাম। এই বিমলা, তুই হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বউয়ের খাওয়া দেখছিস? দাঁড়া, আমি তোকে চাল দিচ্ছি, তুই বাড়ি যা। এই বলে সুচরিতা দেবী হাড়ি খুলে বিমলাকে চাল দিতে যাবে, এমন সময় সে দেখে যে সব চাল শেষ। প্রায় 5 কেজি চাল শেষ হয়ে গেছে দেখে তার মাথা ঘুরে যায়, কারণ এমনিতেই তার পরিবার গরিব। প্রত্যেক মাসে তাদের 5 কিলো করে চালই বরাদ্দ থাকে, আর সবেমাত্র একদিন হয়েছে সুজয় রেশনের দোকান থেকে 5 কিলো চাল তুলে নিয়ে এসেছে। আর একদিনের মধ্যেই নতুন বউ যে 5 কিলো চাল শেষ করে ফেলেছে, এটা ভেবে ভেবেই সুচরিতা দেবীর মাথায় একেবারে রক্ত চেপে যায়। আর নতুন বউ একদিনের মধ্যেই সেই 5 কিলো চাল শেষ করে ফেলেছে, এটা ভেবেই সুচরিতা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। বৌমা, হাড়িতে 5 কিলো চাল ছিল, সব কোথায় গেল? আমার পেটে গেছে মা, আমি 5 কিলো চাল দিয়ে খিচুড়ি রান্না করে ফেলেছি, আর খিচুড়িটা খেতে খুব ভালো হয়েছিল বলে আমি সব খিচুড়ি একাই খেয়ে ফেলেছি। তারপর অতটা খিচুড়ি শুধু শুধু খাওয়া তো যায় না, সেই কারণে 1 ডজন ডিম ভেজে 5 কিলো চালের খিচুড়ি খেয়ে ফেলেছি। ওরে বাবা, এই সুচরিতা, আমার আর চাল লাগবে না রে। তুই পারলে কোনো ওঝাকে ডেকে তোর বউয়ের মাথা থেকে খাবারের ভূতটা নামা। ও সুস্থ নয়, কারণ একটা সুস্থ মেয়ে কোনোদিনও 5 কিলো চালের খিচুড়ি খেতে পারে না, আবার 12টা ডিমের অমলেট। বাবারে বাবা, শুধু তাই নয়, তার উপর এখন আবার বসে বসে মটন বিরিয়ানি খাচ্ছে। আমার তোর বৌমাকে দেখে খুব ভয় করছে, আমি পালাই বাবা। এই বলে বিমলা বাটি ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। সুচরিতা দেবী রাগের জ্বালায় কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে সুজয়কে ডেকে সব কথা জানায়। তোর এই পেটুক বউকে আমি আমার গরিব ঘরে কিছুতেই রাখতে পারবো না সুজয়। একদিনও হয়নি তোর এই পেটুক বউ 5 কিলো চালের খিচুড়ি আর 12টা ডিম শেষ করে ফেলেছে। শুধু তাই নয়, এখনো বসে বসে বিরিয়ানি খাচ্ছে। আমরা এখনো পর্যন্ত একটা দানাও মুখে দিতে পারিনি। তুই জানিস না তোকে কত কষ্ট করে রোজগার করতে হয়? আর তোর বউ যদি একদিনে 1 মাসের রেশন খেয়ে বসে থাকে, তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? তোর বউকে তুই এক্ষুনি বাপের বাড়িতে দিয়ে আয়। তুমি ঠিকই বলেছো মা, কারণ আমি বুঝতে পারিনি যে জোনাকি একটা পেটুক মেয়ে। ও যতই বড় লোক হোক না কেন, এইভাবে নিজের শ্বশুরবাড়ির অবস্থা না বুঝে সব খেয়ে নেবে, আর তার উপর আমাদের একটু খেতে দেবে না। তোমরা আমাকে এরকম করে কথা শোনাচ্ছ কেন বলো? আমি বুঝতে পেরেছি যে আমি খুব ভুল করেছি, কিন্তু আমার যদি বেশি বেশি খিদে পায় তাহলে আমি কি করতে পারি বলো? কারণ আমি তো আগে কখনো খাবার খাওয়ার কষ্ট পাইনি। সুচরিতা দেবী এবং তার ছেলে জোনাকির কথায় কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সুজয় তার পরিবারের জন্য রেশন জোগাড় করতে দিনমজুরের কাজ করতে শুরু করে। এমনকি তার রাত্রিবেলাতে বাড়ি ফিরে আসতেও দেরি হয়। শীতের দিনে নিজের স্বামীকে এভাবে কষ্ট করে রোজগার করতে দেখে জোনাকির খুবই কষ্ট হয়। এত কষ্ট করার পর সুজয় আবার বাড়ির জন্য 5 কেজি চাল এবং ডাল কিনে নিয়ে আসে। এমনকি আগের দিন সুজয় টাকা ধার করে মটন কিনে নিয়ে এসেছিল। এমনকি সেই টাকা সুজয় তার হাতের আংটি বিক্রি করে শোধ করে। আর এসব দেখে জোনাকি তার ভুল বুঝতে পারে। আমার খুব ভুল হয়ে গেছে সুজয়, আমি কোনোদিনও বাপের বাড়িতে থেকে জীবনে কষ্ট উপলব্ধি করতে পারিনি, তাই সবসময় বেশি বেশি করে খাবার খেয়ে ভালো থাকার চেষ্টা করেছি। কিন্তু তোমরা কত কষ্ট করে টাকা রোজগার করো, তোমাদের কষ্ট দেখে আমি এখন অন্যের এক একটা দানার মূল্য বুঝতে পেরেছি। আমি আর কখনো বেশি বেশি খাবার খাবো না, আমাকে ক্ষমা করে দাও তোমরা। তারপর থেকে জোনাকি আর কোনোদিনও পেটুক বউয়ের মতো বেশি বেশি খাবার খায় না। সে নিজের স্বামীর কষ্টের দাম দেয়। এভাবেই জোনাকি সকলের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।